শহরটা খুব অদ্ভুত, তাই না? যখন তোমার পকেটে টাকা থাকে না, তখন এই শহরের রাস্তার কুকুরগুলো তোমাকে দেখে ঘেউ ঘেউ করে ভয় দেখায়। আর যখন তুমি এই শহরের মালিক হয়ে যাও, তখন বাঘ ভাল্লুকও তোমার পোষা বিড়ালের মতো পায়ে লুটোপুটি খায়। 5 বছর, মাত্র 5টা বছর সময় লেগেছে আমার মেরুদণ্ড সোজা করতে। অথচ সেদিন সেদিন ওরা আমার মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছিল। মিরাজের হাতে থাকা উইস্কির গ্লাসটা টেবিলে শব্দ করে রাখল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। বাইরে বিদ্যুতের চমকানি তাকে মনে করিয়ে দিল সেই অভিশপ্ত রাতের কথা। 5 বছর আগের এক ঝড়ের রাত। রিফা, তুমি কি জানো আমি কেন ফিরে এসেছি? ভালোবাসতে নয়, ভালোবাসা তো সেদিনই ওই নর্দমায় মরে পচে গেছে। আমি এসেছি হিসেব মেলাতে, সুদে আসলে কড়াই গন্ডায় সব বুঝে নেব। মিরাজের চোখ ঝাপসা হয়ে এলো। সে ফিরে গেল 5 বছর আগের অতীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। র্যাগ ডে চলছে, চারিদিকে গান বাজনা। সন্ধ্যা 7:30। হাজার হাজার ছাত্রছাত্রী, কনসার্ট চলছে। মিরাজ এক কোনায় দাঁড়িয়ে আছে। তার গায়ে একটা পুরনো চেক শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা লাল গোলাপ। সে কাঁপছে। তার বন্ধু সজীব পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিচ্ছে। দোস্ত, আর কতক্ষণ এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি? রিফা তো চলে যাবে। দেখ, ও আজ নীল শাড়ি পরেছে, ঠিক যেন আকাশ থেকে নামা ফুলপরি। যা গিয়ে বলে ফেল। আজ না বললে আর কোনো দিন বলতে পারবি না। আমার খুব ভয় করছে সাজিব। দেখ, আমার হাত পা কাঁপছে। ও যদি রিজেক্ট করে দেয়? ও অনেক বড় লোকের মেয়ে, আর আমি আমার বাবার ওষুধের টাকায় জোগাড় করতে পারি না। ও কি আমাকে মেনে নেবে? আরে দূর বেটা, প্রেম কি টাকা দিয়ে হয় নাকি? তুই ফিজিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। তোর মতো ব্রেন আর কি কারুর আছে? রিফা তোকে পছন্দ করে, আমি জানি। ক্লাসে তো তোর দিকে তাকিয়ে থাকে সব সময়। যা, তুই সাহস করে সামনে দাঁড়া। কিন্তু রাকিব, রাকিব যদি দেখে ফেলে? ও তো ক্যাম্পাসের ত্রাস। শোনাম ওরা কি রিফাকে ডিস্টার্ব করে। মন্ত্রীর ছেলে, ওর সাথে কি আমি পারবো? আচ্ছা, র্যাক ডে সবাই এনজয় করছে। রাকিব এখন নেশায় বোধ হয়ে কোথাও পড়ে আছে হয়তো। তুই এত ভাবিস না তো। যা, রিফা ফাওয়ারার দিকে যাচ্ছে, এটাই সুযোগ। মিরাজ ঢোক গিলল, বুকের ভেতরে হাতুড়ি পিটাচ্ছে। সে ধীর পায়ে ভিড় ঠেলে এগিয়ে গেল। রিফা ফোয়ারার পাশে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে হাসছে। মিরাজকে দেখে তার হাসি একটু থামল। রিফা, আরে মিরাজ, তুমি এখানে? কেমন আছো? আজ তো তোমাকে দেখাই যাচ্ছে না। কনসার্ট এনজয় করছো না? হ্যাঁ, মানে না, আসলে আমি তোমাকে কিছু বলতে এসেছিলাম। মানে অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো, কিন্তু সাহস হচ্ছিল না। কি বলবে? এত ঘাবড়াচ্ছ কেন? আমি কি বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবো? রিফার বান্ধবীরা একটু দূরে সরে গেল মুচকি হেসে। মিরাজ কাঁপা কাঁপা হাতে গোলাপটা পকেট থেকে বের করার চেষ্টা করলো, কিন্তু তার আগে একটা কালো ছায়া তাদের দুজনের মাঝখানে এসে পড়ল। সিগারেটের ধোঁয়া সরাসরি মিরাজের মুখে এসে লাগলো। কিরে চাশমিশ, আমার মালের সাথে কি ফুসুর ফুসুর করছিস? সাহস তো কম না তোর? চৌধুরী রাকিব, সাথে তার 5 থেকে 6 জন চেলা, সবার হাতে হকি স্টিক আর মদের বোতল। রাকিবের চোখ লাল। সে রিফার কাঁধে খুব বাজেভাবে হাত রাখলো। রিফা শিউরে উঠল, কিন্তু কিছু বলল না। রাকিব ভাই, আমি আমি আসলে রিফার সাথে একটু নোটস নিয়ে কথা বলতে এসেছিলাম, অন্য কিছু না। নোটস? র্যাগডের নাতে নোটস? আমাকে তুই কি বলত পাইছিস? পকেটে ওটা কি? বের কর। কিছু না ভাই, ওটা কিছু না। আমি বললাম বের কর, নইলে পকেট সব প্যান্ট খুলে ফেলবো। রাকিবের এক চেলা, নাম তার রনি। সে মিরাজের পকেটে হাত ঢুকিয়ে জোর করে দুমড়ে মুচড়ে যাওয়া গোলাপটা বের করে আনলো। রাকিব সেটা দেখে অট্টহাসি দিল।
ওরে বাপরে, রোমিও, চশমিশ রোমিও আমার রিফাকে ফুল দিতে এসেছে। এই রিফা, দেখ তো আশিক কি এনেছে। এই পচা ফুল তুই নিবি? রাকিব প্লিজ সিন ক্রিয়েট করো না, ও চলে যাচ্ছে, ওকে যেতে দাও। যেতে দেব? এত সহজেই আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার সাহস দেখাচ্ছিস? ওর বিচার হবে না? এই তোরা ওকে স্টেজে তোল। ভাই মাফ করে দেন, আমি আর আসবো না, আমাকে যেতে দেন, আমার বাবা অসুস্থ। বাপের অসুস্থ পরে দেখাস, আজ তোর চিকিৎসা হবে। তোল শালাকে। বাকিরা মিরাজের কলার ধরে টেনে হিঁচড়ে অডিটোরিয়ামের মুক্তমঞ্চের দিকে নিয়ে গেল। হাজার হাজার ছাত্রছাত্রী তখন সেখানে। গান থামিয়ে দেওয়া হলো। রাকিব মাইক হাতে নিল। এই সবাই শোনো, আজ আমাদের মাঝে এক মহান প্রেমিক উপস্থিত হয়েছে। এই চাশমিশ বস্তির ছেলেটা আমাদের রিফাকে ভালোবাসে। ওর নাম মিরাজ। তোরা কি ওর ভালোবাসা দেখতে চাস? ইয়েস, দেখতে চাই। মিরাজ, রিফাকে কি বলতে চেয়েছিস এখন সবার সামনে বল। হাঁটু গেড়ে বস, বস বলছি। রনি মিরাজের পায়ে লাথি মারল। মিরাজ ধাপাস করে স্টেডিয়ামে পড়ে গেল। তার চশমাটা ছিটকে দূরে গিয়ে পড়ল। ঝাপসা চোখে সে দেখল সামনে রিফা দাঁড়িয়ে আছে। রাকিব তাকে শক্ত করে ধরে রেখেছে। রিফা, তুমি কিছু বলছো না কেন? ওদের বলো আমাকে ছেড়ে দিতে। আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো তোমাকে সম্মান করি। সম্মান? তোর মতন ভিখারির মুখে সম্মান কথা মানায় না। এই রনি, ওর জামাটা খুল দেখি ওর বুকে পাটা কত বড়। না না ভাই, প্লিজ আমার ইজ্জত নেবেন না, আমি আপনাদের পায়ে পড়ছি। মিরাজ রাকিবের পা জড়িয়ে ধরল। রাকিব ঘৃণায় লাথি মেরে তাকে সরিয়ে দিল। রনি আর দুজন মিলে মিরাজের শার্ট টেনে ছিঁড়ে ফেলল। গেঞ্জিটা ছিঁড়ে ফেলা হলো। হাজার হাজার মানুষের সামনে মিরাজ খালি গায়ে অপমান করা লজ্জায় কুঁকড়ে গেল। কিরে রিফা, তুই এখনো চুপ করে আছিস? তোর এই প্রেমিককে কিছু বলছিস না, নাকি তুই ওর প্রেমে পড়ে গিয়েছিস? রাকিব এবার রিফার কানে ফিসফিস করে বলল, তোর বাবা কিন্তু এখন আমার অফিসে বসা। একটা ফোন করব আর তোর বাবা সরকারি চাকরি নট হয়ে যাবে। জেলের ভাত খাবে বুড়োটা। যদি বাবাকে বাঁচাতে চাস তবে এখন হাস, এমনিতেই হাসবি, যেন তুই এই ভিখারিটাকে ঘৃণা করিস। রাকিব প্লিজ। হাসতে বললাম লাউডলি, আর ওকে বলে দে ওর যোগ্যতা কি। রিফার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সে চোখের পানি মুছে ফেলল। সে জানে রাকিব যা বলে তাই করে। বাবার কথা ভেবে সে পাথর হয়ে গেল। সে এগিয়ে গেল স্টেজের উপর পড়ে থাকা মিরাজের দিকে। মিরাজ আশার দৃষ্টিতে তাকালো। রিফা, তুমি অন্তত বোঝো, আমি তোমাকে। চুপ করো মিরাজ, তোমার সাহস কি করে হয় আমার দিকে তাকানোর? তুমি কি কখনো আয়নায় নিজের চেহারা দেখেছো? বস্তির একটা ছেলে হয়ে তুমি মন্ত্রীর ছেলের সাথে টক্কর দিতে এসেছো? ছি, তোমাকে দেখলেই আমার বমি পায়। আমার মতো সুন্দরী স্মার্ট মেয়েকে এসেছো প্রপোজ করতে? কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? একবার নিজেকে দেখো আর আমাকে দেখো, আমাদের লেভেল কি এক? তুমি কোথায় একটা বস্তির খ্যাত ছেলে, আর আমি? রাকিব আমাকে ভালোবাসে, সে আমায় সব সুখ দিতে পারবে, তার টাকা পয়সার কোনো অভাব নেই। তোমার কি আছে? হ্যাঁ, এই ছেঁড়া শার্ট পরে এসেছো আমাকে প্রপোজ করতে? তোমার লজ্জা করলো না? মিরাজ যেন আকাশ থেকে পড়ল। এই সেই রিফা, যার স্নিগ্ধতা দেখে সে মুগ্ধ হয়েছিল। রিফা, তুমি সব কি বলছো? এরা তোমাকে দিয়ে জোর করে বলাচ্ছে, তাই না? বলো রিফা। কেউ জোর করছে না, আমি যা বলছি সব সত্যি। তোমার মতো একটা লুজারকে আমি ভালোবাসবো? জোক অফ দ্য ইয়ার। রিফা হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না, ছিল শুধু হাহাকার। কিন্তু মিরাজ সেটা বুঝতে পারল না। তার কানে শুধু রিফার সেই বিদ্রূপের হাসি বাজলো। রাকিবও সাথে সাথে অট্টহাসি দিল। পুরো অডিটোরিয়াম হাসিতে ফেটে পড়ল। শুনলি তো রিফা তোকে কি বলল? বমি পায় তোকে দেখলে। এই নর্দমার কীটকে নর্দমাতেই রাখা উচিত। এই
তোরা ওকে ড্রেনে ফেলে দিয়ে আয়। চল শালা, আজ তোকে গোসল করাবো। মিরাজকে মারতে মারতে স্টেজ থেকে নামানো হলো। তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। তারা তাকে টেনে ক্যাম্পাসের পেছনে খোলা নর্দমার কাছে নিয়ে গেল। ছেড়ে দে, তোরা মানুষ না, আল্লাহ তোদের বিচার করবে। রাকিব, তুই মনে রাখিস, আজকের এই রাত আমি ভুলবো না। তোর আল্লাহ তোকে বাঁচাতে আসবে না। আর তুই তুই তো আজকে থেকে জিন্দা লাশ। তুই ক্যাম্পাসে আসবি কিভাবে? রাকিব নিজে এগিয়ে এলো, মিরাজের মুখে একদলা থুতু ছিটিয়ে দিল, তারপর সজোরে লাথি মারল বুকে। মিরাজ ছিটকে গিয়ে পড়ল কালো গন্ধযুক্ত নর্দমার পানিতে। রাকিব, রিফা, রিফা আয়, দেখ তোর প্রেমিক কেমন হাবুডুবু খাচ্ছে। রাকিব, চলো এখান থেকে, আমার ভালো লাগছে না। আরে দেখ না, সিনটা এনজয় কর। এই মিরাজ শোন, যদি কখনোই ক্যাম্পাসে বা এই শহরে তোকে দেখি তবে জ্যান্ত পুঁতে ফেলবো। আজকের পর থেকে তুই মৃত, যা ভাগ। রাকিব রিফার হাত ধরে চলে গেল। রিফা একবার পেছনে ফিরে তাকালো। অন্ধকারে নর্দমার নোংরা পানিতে মিরাজ কোনো মতে মাথা তুলে তাকিয়েছিল। রিফার মনে হলো সে মিরাজের চোখে আগুন দেখতে পাচ্ছে। সেই আগুন শুধু ভালোবাসার নয়, সর্বনাশা আক্রোশের। রিফা, তুই হাসলি, আমার মৃত্যু দেখে তুই হাসলি। আমি বিশ্বাস করেছিলাম তোকে, আর তুই আমার বিশ্বাসের বুকে লাথি মারলি। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমি ফিরবো। যেদিন ফিরবো সেদিন এই নর্দমার পানি দিয়ে তোদের গোসল করাবো। এই শহরের প্রতিটি ইট আমার নাম জপবে। আমি মিরাজ, আমি শেষ হইনি, আমার শুরু আজ থেকে। মিরাজ কোনো মতে নর্দমা থেকে উঠে এলো। তার শরীরে অসহ্য যন্ত্রণা, কিন্তু মনের যন্ত্রণা তার চেয়েও হাজার গুণ বেশি। সে অন্ধকারে মিশে গেল। কেউ জানলো না সে কোথায় গেল, কি করলো। সবাই জানলো অপমানে মিরাজ আত্মহত্যা করেছে বা দেশ ছেড়ে পালিয়েছে। এই ছিল আজকে আমাদের গল্পের নায়ক মিরাজের অতীত। চলুন দর্শক, এবার বর্তমানে ফিরি। মিরাজ গ্লাসের বরফটা চিবিয়ে খেলো। তার চোখে এখন আর কোনো পানি নেই, আছে শুধু বরফের মতন শীতল চাহনি। সেদিনের সেই মিরাজ মরে গেছে রিফা। নর্দমার পানিতে তার মৃত্যু হয়েছে। এখন যে বেঁচে আছে সে এক দানব, আর এই দানবটাকেই তুমি সৃষ্টি করেছ। কাল নিলাম, কাল তোমার সাথে দেখা হবে রিফা, তৈরি থেকো। তোমার হাসির জবাব আমি কান্না দিয়ে নেব। মিরাজ ফোনটা হাতে নিল। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লিজার নাম্বার ডায়াল করলো। লিসা, জি স্যার, বলুন। কালকের সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট? জি স্যার। চৌধুরী রাকিব জানেন না যে বাইরে আসলে আপনি। উনি ভাবছেন কোনো বিদেশি ইনভেস্টর। উনি খুব খুশি। ওকে খুশি থাকতে দাও, কালকের পর ওর খুশি চিরকালের জন্য হারিয়ে যাবে। আর শোনো, রিফা কি আসছে? জি স্যার, মিস্টার রাকিব ওনাকেও সাথে নিয়ে আসবেন বলে কনফার্ম করেছেন। আর আমি খোঁজ নিয়ে দেখেছি গত 5 বছর ধরে রিফা রাকিবের সাথেই আছে। গুড, খুব ভালো। কালকের দিনটা ওদের জন্য সারপ্রাইজ হবে, আর আমার জন্য উৎসব। রাখলাম। মিরাজ ফোনটা কেটে দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে বৃষ্টি বাড়ছে। মিরাজ হাত বাড়িয়ে কাচের উপর রাখলো, যেন সে পুরো শহরটাকে নিজের হাতের মুঠোয় চেপে ধরতে চাইছে। ওয়েলকাম টু হেল রাকিব, ওয়েলকাম টু হেল রিফা। পরের দিন সকাল 10টা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকার আকাশ কালো মেঘে ঢাকা, তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস। বাতাসে শোষ শব্দ। রানওয়েতে একটি কুচকুচে কালো প্রাইভেট জেট ল্যান্ড করলো। বিমানের গায়ে সোনালি অক্ষরে লেখা MK। চারিদিকে কঠোর নিরাপত্তা। কালো স্যুট পরা প্রায় 50 জন বডিগার্ড ছাতা হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিমানের সিঁড়ি নেমে এলো। স্যার, ওয়েলকাম ব্যাক টু ঢাকা। ওয়েদার রিপোর্ট বলছে আজ সারাদিন ঝড় থাকবে। গাড়িতে উঠুন প্লিজ। লিজা মিরাজের ব্যক্তিগত সেক্রেটারি
ছাতাটা এগিয়ে ধরল। বিমান থেকে প্রথমে একজোড়া চকচকে ইতালিয়ান বুট মাটিতে পড়ল। তারপর বেরিয়ে এলো মিরাজ, পরনে নেভি ব্লু আরমানি স্যুট, চোখে কালো চশমা, ঠোঁটে জ্বলন্ত কিউবান সিগারেট। 5 বছর আগেই সেই শীর্ণকায় ছেলেটি এখন 6 ফুট 1 সুঠামদেহীর পুরুষ। ঝড় তো থাকবেই লিসা। আমি যখন এই শহরে পা রেখেছি তখন প্রকৃতিও জানে শান্ত থাকার দিন শেষ। গাড়ির এসি ঠিকমতো কাজ করছে। ঢাকার এই ব্যবসা গরম আমার আর সহ্য হয় না। জি স্যার, সব রেডি। আমরা কি সরাসরি রেডিশনে যাব? অভ্যস্ত কর্মচারীদের জন্য, মালিকরা মাঠে খেলে। চৌধুরী রাকিবের খবর কি? ও কি জানে আজ ওর কপালে কি নাচছে? মিরাজ গাড়ির পেছনের সিটে বসলো, লিজা তার পাশে বসলো। কনভয় বিমানবন্দর থেকে বেরিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে ছুটল। স্যার, চৌধুরী গ্রুপ এখন আইসিইউতে। ব্যাংক লোন আর পাওনাদারদের চাপে রাকিব দিশেহারা। আজ রেডিশনে ওদের শেষ সম্বল, অর্থাৎ গুলশানের পৈতৃক বাড়ি আর ফ্যাক্টরি নিলামে উঠবে। রাকিব আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল। ওর ধারণা এমকে গ্রুপ তাকে বাঁচাবে। অ্যাপয়েন্টমেন্ট? যে লোকটা 5 বছর আগে আমাকে কথা বলার সুযোগ দেয়নি, সে আজ আমার সময়ের জন্য ভিক্ষা চাইছে। ইন্টারেস্টিং। লিসা, একটা কথা মনে রাখবে, ভিক্ষা তাকেই দেওয়া হয় যার হাত কাটার পর অবশিষ্ট থাকে। রাকিবের তো আমি হাত পা কিছুই রাখবো না। রাকিব ভাবছে কোনো বিদেশি কোম্পানি তাকে কিনছে। ও জানে না আসল মালিক কে। চমৎকার। অজ্ঞতা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আজ ওর সেই অজ্ঞতা ভাঙবে। ড্রাইভার, স্পিড বাড়াও, আমার শিকার অপেক্ষা করছে। গাড়ি বৃষ্টির ভেতর দিয়েই ছুটে চলছে। অন্যদিকে কিষান ব্লু হোটেলে একটি প্রাইভেট গ্রিন রুমে তখন অন্য একটা নাটক চলছে। রুমের ভেতরে অস্থিরভাবে পায়চারি করছে রাকিব। তার পরনে দামি স্যুট, কিন্তু চোখে মুখে ক্লান্তির ছাপ। সোফায় পাথরের মতন বসে আছে রিফার চোখ ফোলা, যেন সারা রাত কেঁদেছে। হাতে একটা টিস্যু মোচড়াচ্ছে সে। এই রিফা, তোকে কতবার বলেছিলাম মুখে ওই মরা ভাবটা দূর কর। আজ মিডিয়া থাকবে, ইনভেস্টররা থাকবে। তোর এই কান্নাকাটি দেখলে আমার শেয়ারের দাম আরও পড়ে যাবে। মেকআপটা ঠিক কর। আর কত নাটক করবো রাকিব? আমি আর পারছি না। 5 বছর ধরে রোজ তুমি আমাকে হুমকি দিয়ে অভিনয় করাচ্ছ। আজ তো সব শেষই হয়ে যাচ্ছে। আজ অন্তত আমাকে মুক্তি দাও। আমি বাবার কাছে যেতে চাই। মুক্তি? রাকিব চৌধুরীর ডিকশনারিতে মুক্তি শব্দটা নেই। ভুলে যাস না, তোর হার্টের রুগী বাবা বাইপাস সার্জারির টাকাটা আমি দিয়েছিলাম। আর ওই যে মিথ্যা মামলাটা যেটা তোর ভাইয়ের নামে ঝুলে আছে, সেটা আমি আটকে রেখেছি। এখান থেকে পা বাড়ালেই পুলিশ তোর ভাইকে তুলে নিয়ে যাবে। তুমি একটা জানোয়ার রাকিব। আমার ভাইয়ের নামে মিথ্যে ড্রাগস কেস দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। আমি তো তোমার সব কথাই শুনছি। ভার্সিটিতে মিরাজকে অপমান করা থেকে শুরু করে আজ পর্যন্ত সব তোমার কথাই করেছি। আর কত নিচে নামাবে আমাকে? শোন, আজকে নিলামে আমার পাশে বসে থাকবি, আর যখন আমি বিট জিতবো তখন হাসবি। এমনভাবে হাসবি যেন তুই পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। যদি চোখের কোণায় 1 ফোঁটা পানি দেখি, তবে কাল সকালে তোর বাবার ডেড বডি মর্গে পাবি। আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না রাকিব, কোনোদিনও না। আল্লাহ পরে দেখবে, আগে তুই দেখ। চল এখন, শো টাইম। রাকিব রিফার হাত ধরে হ্যাচকা টেনে সোফা থেকে তুলল। রিফা চোখের পানি জোর করে মুছে একটা মেকি হাসি ফোটানোর চেষ্টা করলো। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু পরিবারের কথা ভেবে সে নীরব। নিলাম এবং মুখোমুখি। দুপুর 12টা। হলরুমের কোনায় কানায় পূর্ণ। শহরের বড় বড় ব্যবসায়ীরা, ব্যাংক এবং মিডিয়া উপস্থিত। রাকিব সামনের সারির মাঝখানের টেবিলে বসে আছে, তার পাশে রিফার শরীর কাঁপছে, কিন্তু সে সোজা হয়ে বসে থাকার চেষ্টা করছে। হঠাৎ নিলামকারীরা বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম। আজ আমরা চৌধুরী গ্রুপ গুলশানের প্রপার্টি এবং টেক্সটাইল মিলের নিলাম শুরু করছি।
বেস প্রাইস বা ন্যূনতম মূল্য ধরা হয়েছে 100 কোটি টাকা। আমরা বিট শুরু করতে পারি। 110 কোটি, 120 কোটি, 130 কোটি। 150 কোটি। আর কেউ আছে? থাকার তো কথা না। কার এত সাহস রাকিব চৌধুরীর প্রপার্টিতে হাত দেয়? রাকিব দম্ভ ভরে চারিদিকে তাকালো। তার হুমকির কারণে ভয়ে কেউ আর হাত তুলছে না। রাকিব রিফার দিকে তাকিয়ে চোখ রাঙালো, ইশারা করলো হাসার জন্য। দেখেছিস রিফা, বাঘ বুড়ো হলেও বাঘই থাকে। 150 কোটিতেই কাজ হয়ে যাবে। আমার বেনামি কোম্পানি এটাই কিনবে, সব আবার আমার। 150 কোটি 1, 150 কোটি 2। ঠিক তখনই হলরুমের বিশাল দরজাটা ধারাস করে খুলে গেল। হলের সবাই চমকে পেছনে তাকালো। 20 জন কালো চশমা পরা বাউন্সার দুই ভাগে ভাগ হয়ে পথ তৈরি করে দাঁড়ালো। মাঝখান দিয়ে হেঁটে এলো মিরাজ। তার হাঁটার ছন্দে একটা রাজকীয় ভাব। জুতোয় খটখট শব্দে পুরো হলরুম কেঁপে উঠল। দেরি করে ফেলার জন্য দুঃখিত, তবে ট্রাফিক জ্যামের চেয়েও বড় জ্যাম তো দেখছি এখানে। সস্তা দরে দেশ বিক্রি হচ্ছে নাকি? কে কে ওখানে? কটস, ওকে আটকাও। নিলাম চলাকালীন ভেতরে ঢোকার পারমিশন কে দিল? মিরাজ কারো কথা কান দিল না। সে সোজা হেঁটে এসে রাকিবের ঠিক সামনে খালি চেয়ারটায় বসলো। তারপর পা তুলে দিল টেবিলের উপর। রাকিবের মুখের সামনে জুতোর তোলা। এই বেয়াদব, জানিস আমি কে? আমার চেয়ারের সামনে পা তোলার সাহস পেলি কোথায়? সিকিউরিটি? সিকিউরিটি এখন আমার পেরোলে রাকিব। আর তুই কে? তুই তখন দেউলিয়া। দেউলিয়াদের আবার পরিচয় কি? লিসা, মাইকটা দাও। নিন স্যার। মিরাজ মাইকটা হাতে নিল। সে এখনো চশমা খুলেনি। পুরো হলে পিনপন নীরবতা। রিফা মিরাজের দিকে তাকিয়ে আছে। তার মনে হলো এই মানুষটা খুব চেনা, কিন্তু আবার খুব অচেনাও। হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে তার। শুনলাম 150 কোটিতে বিট আটকে আছে। মেরেছি। চৌধুরী সাহেবের রক্ত কি এতই সস্তা হয়ে গেল? আমি বিট করছি। স্যার, আপনার নাম এবং বিট অ্যামাউন্ট? নাম জেনে কি করবে? টাকার তো কোনো নাম হয় না। বিট 1000 কোটি। পুরো হলরুমে যেন বোমা ফাটলো। 100 কোটির প্রপার্টি, 1000 কোটি। সবাই ফিস ফিস করতে শুরু করলো। রাকিব চেয়ার থেকে লাফিয়ে উঠল। 1000 কোটি? ইম্পসিবল। কে তুই? মুখ দেখা। মুখোশ পরার দরকার নেই। নিশ্চয় কোনো ভণ্ড। ভণ্ড শব্দটা তোর মুখে মানায় না রাকিব। মিরাজ ধীরে ধীরে চোখের কালো চশমাটা খুলল। তার ধারালো চোখ সরাসরি রাকিবের চোখে গিয়ে বাঁধল। রাকিবের চোখ বড় বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না। তুই মিরাজ না? সেই চাশমিশ, সেই ভিখারি? কানেকশন। ভিখারি ছিলাম 5 বছর আগে, এখন আমি তোর ভাগ্য বিধাতা। কেমন আছিস রাকিব? নর্দমার পানিটা কি শুকিয়েছে নাকি এখনো গায়ে গন্ধ আছে? তুই বেঁচে আছিস? আমি তো ভেবেছিলাম মরে ভূত হয়ে গেছিস। তুই এখন কি করছিস? নাটক করতে এসেছিস? নাটক তো তুই শুরু করেছিলি র্যাগডের রাতে। আমি এসেছি ক্লাইম্যাক্স শেষ করতে। 1000 কোটি ক্যাশ পেমেন্ট। আর কোনো বিডার আছে? হারামজাদা, তুই আমার সাথে মশকরা করছিস? তোর বাপের জন্মে 1000 কোটি টাকা দেখেছিস? পুলিশ ডাকবো আমি? ফ্রড কেসে ভেতরে ঢোকাবো তোকে। রাকিব রাগে মিরাজের দিকে তেড়ে গেল। সে মিরাজের কলার ধরতে চাইল, কিন্তু মিরাজ বসে থাকা অবস্থাতেই রাকিবের হাত ধরে ফেলল। মট করে একটা শব্দ হলো। রাকিব যন্ত্রণায় চিৎকার করে উঠল। আওয়াজ নিচে রাকিব। এটা ক্যাম্পাস না, এটা আমার দুনিয়া। এখানে গায়ে হাত দিলে হাত থাকে না। মিরাজ বসা অবস্থা থেকেই উঠে দাঁড়ালো। তার হাতের মুঠোয় রাকিবের কলার চেপে ধরল। রাকিব ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু মিরাজের হাত যেন লোহার সারাশি। মিরাজ এক ঝটকায় রাকিবকে মাটি থেকে শূন্যে তুলে ফেলল। ভিখারি, আজ তোর পুরো বংশ কিনতে এসেছে রাকিব। খেলা তো কেবল শুরু হলো। 5 বছর আগে তুই আমাকে বিবস্ত্র করেছিলি, আজ আমি তোকে নিঃস্ব করলাম। পার্থক্যটা কি জানিস? তুই গায়ের জোরে করেছিলি, আর আমি করলাম মগজ আর টাকা দিয়ে।
গলা ছাড়, দম বন্ধ হয়ে আসছে, সিকিউরিটি, পুলিশ। চিৎকার কর, যত পারিস চিৎকার করে নে। তোর এই আর্তনাদ আমার কানে সঙ্গীতের মতো বাজছে। খুব মজা লাগছে এই আর্তনাদ, কিন্তু কেউ আসবে না, কারণ এই হোটেলের প্রতিটি মানুষ এখন জানে জঙ্গল তার নতুন রাজাকে বরণ করে নিয়েছে, আর পুরনো রাজা সে এখন ইতিহাসের আবর্জনা। মিরাজ রাকিবকে ছুঁড়ে মারল পেছনের চেয়ারের উপর। রাকিব হুমড়ি খেয়ে পড়ল। মিরাজ পকেট থেকে একটা গোল্ড প্লেটেড কলম বের করে লিসার দিকে ইশারা করলো। লিসা নিলামের কাগজ এগিয়ে দিল। স্যার, সাইনটি এখানে। 1000 কোটি। চৌধুরী গ্রুপের সমস্ত সম্পত্তি, ফ্যাক্টরি আর এই গুলশানের বাড়ি সব এখন এমকে গ্রুপের। নিলাম শেষ। 1000 কোটি সোল্ড। চৌধুরী প্রপার্টি এখন মিস্টার মিরাজের মালিকানায়। অভিনন্দন স্যার। পুরো হলরুম হাততালিতে ফেটে পড়ল। যারা কিছুক্ষণ আগেও রাকিবকে স্যার স্যার বলছিল, তারা এখন মিরাজের দিকে সম্ভাব্যের দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিব ফ্লোরের উপর হাঁপাচ্ছে, অপমানে তার মুখ লাল হয়ে গেছে। মিরাজ তার দিকে আর তাকালো না। সে চশমাটা আবার চোখে পড়ল। চলো লিসা, এখানে পচা ইঁদুরের গন্ধ, বেশিক্ষণ থাকলে ইনফেকশন হতে পারে। মিরাজ গটগট করে হেঁটে বেরিয়ে গেল। তার পেছনে বাউন্সাররা। রাকিব ফ্লোরে ঘুষি মারল। মিরাজ, আমি তোকে দেখে নেব, তুই আমাকে মারলি, আমি মন্ত্রীকে জানাবো তুই এবার শেষ। সবাই চলে যাচ্ছে, শুধু এক কোনায় পাথরের মতন দাঁড়িয়ে আছে রিফা। তার চোখের সামনে 5 বছরে জমানো সব সমীকরণ উল্টে গেল। রিফা ধীর পায়ে হলরুম থেকে বের হয়ে এলো। তার পা চলছে না। রাকিব ভেতরে চিৎকার চেঁচামেচি করছে ফোনে, কিন্তু রিফা সেদিকে ভ্রুক্ষেপ করল না। সে করিডরে দিয়েই হাঁটছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। কি হলো, পা চলছে না? নাকি নতুন মালিককে সালাম না দিয়ে চলে যাওয়াটা বেয়াদবি বলে মনে করছো? রিফা চমকে তাকালো। লবির বিশাল পিলারের পাশে মিরাজ দাঁড়িয়ে, হাতে সেই জ্বলন্ত সিগারেট। লিজা বা বডিগার্ডরা আশেপাশে নেই। মিরাজ একা। রিফার বুক ধরপড় করে উঠল। 5 বছর পর সে মিরাজকে এত কাছ থেকে দেখছে। মিরাজ, তুমি? নাম ধরে ডাকার অধিকার কি তোমাকে দিয়েছি? মিস্টার মিরাজ বলো, অথবা স্যার। ও বলে গিয়েছিলাম, তুমি তো আবার চৌধুরী রাকিবের পার্সোনাল সেক্রেটারি। মালিক বদলানো তোমাদের পুরনো অভ্যেস। তুমি আমাকে ভুল বুঝছো মিরাজ। তুমি জানো না আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি ওই রাতে। চুপ, একদম চুপ। ওই রাতের কথা মুখে আনার সাহস দেখাবে না। ওই রাতটা আমার কবর ছিল রেপা, আর তুমি ছিলে সেই কবরের মাটি। এখন সাফাই গাইতে এসো না। নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত। মিরাজ ধীরে ধীরে রিফার দিকে এগিয়ে এলো। রিফা ভয়ে এক পা পিছিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। মিরাজ তার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে রিফা মিরাজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। প্লিজ মিরাজ, দূরে থাকো। রাকিব দেখলে সমস্যা করবে, ও তোমাকে মেরে ফেলবে। রাকিব? ওই পঙ্গুটা? ওকে তো আমি চিবিয়ে খেয়ে ফেলতে পারি, কিন্তু মারবো না। ওকে তিলে তিলে মারবো। আর তুমি, তুমি কি ভাবছো আমি তোমাকে বাঁচাতে এসেছি? সিনেমার হিরোর মতো তোমাকে উদ্ধার করে নিয়ে যাব? আমি কিছুই ভাবছি না। আমি শুধু জানি তুমি অনেক বদলে গেছো। তোমার চোখে মায়া নেই। মায়া? মায়া তো দুর্বলরা দেখায়। আমি ব্যবসায়ী, আমি লাভ ক্ষতির হিসেব করি। শোনো রিফা। মিরাজ রিফার কানের কাছে মুখ নিয়ে গেল। তার ঠোঁট রিফার কানের লতির প্রায় স্পর্শ করলো। রিফা শিউরে উঠল, চোখ বন্ধ করে ফেলল। তোমার মালিক রাকিবের সবকিছু এখন আমার। ওর বাড়ি, ওর গাড়ি, ওর ফ্যাক্টরি। এখন প্রশ্ন হলো, তোমার কি হবে? 1000 কোটি টাকায় তো তোমার মালিককে কিনলাম। তোমাকে কি বোনাস হিসেবে পাবো, নাকি তোমার জন্য আলাদা বিট করতে হবে? তোমার রেট এখন কত চলছে বাজারে? রিফার মনে হলো কেউ যেন তার বুকে গরম শলাকা ঢুকিয়ে দিয়েছে। সে চোখ খুলে মিরাজের দিকে তাকালো। অপমানে তার ফর্সা মুখ লাল হয়ে উঠল। তার চোখের পানি টলমল করছে।
ছি মিরাজ, তুমি এত নিচে নামতে পারলে? আমাকে তুমি পণ্য ভাবছো? আমি মানুষ মিরাজ, রক্ত মাংসের মানুষ। মানুষ তুমি? আসলে মিস রিফা, যে মেয়ে প্রেমিকের ভালোবাসা বিক্রি করে বড়লোকের বিছানা গরম করতে পারে সে মানুষ নয়, সে পণ্যই। আর পণ্য ব্যবহারের নিয়ম আমি খুব ভালো করে জানি। তোমার দাম কত বলো? আমি রাকিবের সাথে কোনো অন্যায় সম্পর্কে জড়াইনি। আমি বাধ্য হয়ে চাকরি করছি। ও আমাকে ব্ল্যাকমেল। আবার মিথ্যা? তোমার এই চোখের পানি দিয়ে আমাকে আর গলাতে পারবে না রিফা। ওগুলো কুমিরের কান্না। শোনো, কাল থেকে তুমি আমার অফিসে জয়েন করবে। রাকিবের সেক্রেটারি ছেলে এখন আমার দাসীর মতো খাটবে। আমি আসবো না। তোমার মতো জানোয়ারের অফিসে কাজ করার চেয়ে মরে যাওয়া ভালো। মরতে তো দেবো না, অত সহজে মুক্তি নেই। যদি কাল সকাল 9টার মধ্যে MK টাওয়ারে না আসো, তবে তোমার বাবা, যিনি এখন পেনশনে আছেন, তার নামে কাল বিকেলের মধ্যে এমন দুর্নীতির কেস দেব যে বাকি জীবনটা জেলের ঘানি টানতে হবে। চয়েস ইজ ইয়োর্স। মিরাজ রিফার চিবুকটা শক্ত করে ধরল। রিফা যন্ত্রণায় আহ করে উঠল। মিরাজ তার চোখে চোখ রেখে শেষ আঘাতটা করল। একসময় এই চেহারাটার জন্য আমি পাগল ছিলাম, আর আজ আজ তোমাকে দেখলে আমার ঘৃণা হয়। তৈরি থেকো রিফা, কাল থেকে তোমার নরকবাস শুরু। মিরাজ একটা ঝাটকায় রিফার চিবুক ছেড়ে দিল। তারপর পকেট থেকে একটা টিস্যু বের করে নিজের হাতটা মুছল, যেন সে কোনো নোংরা কিছু ছুঁয়েছিল। টিস্যু রিফার পায়ের কাছে ফেলে দিল। সে লিসার দিকে ইশারা করলো। লেটস গো। মিরাজ চলে গেল। রিফা করিডোরে একা দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে দেওয়ালের ধারে কোনো মতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলো। মিরাজের দেওয়া অপমানগুলো তার সহ্য হচ্ছে না, কিন্তু বাবার কথা ভেবে সে চিৎকার করেও কাঁদতে পারছে না। তুমি জানো না মিরাজ, তুমি জানো না আমি কেন সেদিন হেসেছিলাম। তুমি আমাকে ঘৃণা করো, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ঘৃণা করতে পারবো না। তোমার ঘৃণা আর আমার ভালোবাসা, এই দুইয়ের মিলে আমাদের ধ্বংস হবে। আমি আসবো মিরাজ, তোমার নরকেই আসবো। সেদিন রাত 2:15। কেরানীগঞ্জের এক পরিত্যক্ত কেমিক্যাল ফ্যাক্টরি। ঢাকার আকাশ আজ থমথমে। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। ফ্যাক্টরি টিনের চালে বৃষ্টির শব্দ যেন এক অশুভ সংকেত। চারিদিকে কেমিক্যালের কটু গন্ধ। ফ্যাক্টরির ভেতরে জং ধরা ড্রাম এবং পুরনো মেশিনপত্রের স্তূপ। বিশাল ফ্যাক্টরির মাঝখানে ফাঁকা জায়গায় একটা ভাঙা সোফায় বসে আছে আন্ডারওয়ার্ল্ডের এসকালা জাহাঙ্গীর। তার হাতে একটা রামদা, যেটা দিয়ে সে আপেল কাটছে। তার সামনে দাঁড়িয়ে আছে চৌধুরী রাকিব। রাকিবের চোখে মুখে অস্থিরতা। সে বারবার ঘড়ি দেখছে। জাহাঙ্গীর ভাই, সে কি আসবে নাকি ভয়ে পালিয়ে গেছে? ও তো জানতো এটা একটা ফাঁদ হতে পারে। চিন্তা কইরেন না, আপনি টাকা ঢালছেন, কাম হইয়া যাইব। ওই তো গাড়ির হেডলাইট দেখা যায়, শিকার চইলা আসছে। ফ্যাক্টরির বিশাল গেট দিয়ে একটা কালো রেঞ্জ রোভার ধীর গতিতে ভেতরে প্রবেশ করলো। গাড়িটা থামার পরে হেডলাইট নিভে গেল, কিন্তু কেউ নামলো না। চারিদিক থেকে জাহাঙ্গীরের গুন্ডার গাড়িটা ঘিরে ধরলো। এই গাড়ি ঘেরাও দে, নামায় আন শালারে। ড্রাইভিং সিটের দরজা খুলল। মিরাজ নামলো। তার পরনে কালো শার্ট, হাতের কনুই পর্যন্ত গোটানো, হাতে একটা দামি রোলেক্স ঘড়ি। বৃষ্টির ফোঁটা তার চুলে এবং চশমায় পড়ছে। সে শান্ত পায়ে এগিয়ে এলো, যেন মৃত্যুর গুহায় নয়, নিজের ড্রয়িং রুমে হাঁটছে। জাহাঙ্গীর মিরাজকে একটি বড় ডিলের অফার দিয়ে এখানে আনিয়েছে, আর মিরাজও জানে এটা একটা ফাঁদ। জায়গাটা বেশ ইন্টারেস্টিং জাহাঙ্গীর। ঢাকার জ্যাম এড়ানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। তবে গন্ধটা বড্ড বাজে। এয়ার ফ্রেশনার ব্যবহার করো না কেন? মিরাজ সাহেব, রসবোধ ভালোই আপনার। মরার আগেও জোকস মারেন। আপনি জানতেন এটা ট্রাফ, তাও একলা আইলেন। কলিজা আছে কিন্তু আপনার। কলিজা আছে বলেই তো আজ আমি মিরাজ আর ট্র্যাপ
বাঘ যখন জঙ্গলে হাঁটে সে জানে কোথায় কাঁটা আছে, কিন্তু কাঁটার ভয়ে কি বাঘ শিকার করা ছেড়ে দেয়? রাকিব কোথায়? নাকি ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে? আমি এখানে মিরাজ, দেখ তোর চারিদিকে 50টা বন্দুক। আজ তোর টাকা তোকে বাঁচাতে পারবে না, আজ তুই মরবি। রাকিব, রাকিব, তুই কখনো বড় হতে পারলি না। 5 বছর আগেও তুই দলবল নিয়ে আমাকে মেরেছিলি, আজও তাই করছিস। তার মানে একা লড়ার সাহস তোর কোনোদিনও ছিল না। পুরুষ মানুষ একা লড়ে, আর হিজড়ারা দল পাকায়। হ্যাঁ, তুই হিজড়াই। জাবান সামলে মিরাজ, জাহাঙ্গীর ভাই আর কথা না, শেষ করেন ওকে। এই পোলাপান কোপা শালারে। জাহাঙ্গীরের ইশারায় চারিদিক থেকে 50 জন গুন্ডা তলোয়ার, হকি স্টিক আর লোহার রড নিয়ে মিরাজের উপর ঝাঁপিয়ে পড়ল। মিরাজ খুব শান্ত ভঙ্গিতে তার হাতের রোলেক্স ঘড়িটা খুলল, তারপর যত্ন করে পকেটে রাখলো। টাইম টু প্লে। প্রথমে গুন্ডাটা তলোয়ার নিয়ে মিরাজের মাথায় কোপ দিতে গেল। মিরাজ চোখের পলককে সরে গিয়ে তার কবজিটায় ধরে ফেলল। একটা কট শব্দ হলো, হাড় ভাঙার শব্দ, ফ্যাক্টরির নিস্তব্ধতা ভেঙে গেল। গুন্ডাটা চিৎকার করার আগেই মিরাজ তার হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে উল্টো হাতল দিয়ে তার মুখে আঘাত করলো। লোকটার চোয়াল ভেঙে রক্ত ছিটকে পড়ল। আমার হাত। এরপর শুরু হলো একতরফা ধ্বংসযজ্ঞ। মিরাজ কোনো অস্ত্র ব্যবহার করছে না, সে তার কুনুই, হাঁটু আর ঘুষি ব্যবহার করলো। একজন রড নিয়ে তেড়ে এলো। মিরাজ শূন্যে লাফিয়ে তার বুকে জোড়া পায়ে লাথি মারল। লোকটা 10 হাত দূরে ছিটকে গিয়ে কেমিক্যালের ড্রামের উপর পড়ল। ড্রাম উল্টে নীল রঙের কেমিক্যাল ফ্লোরে ছড়িয়ে পড়ল। নেক্সট কে আছে যায়? এই গুলি কর শালারে। দুজন গুন্ডা পিস্তল বের করলো, কিন্তু মিরাজ তাদের লক্ষ্য ঠিক করার সুযোগই দিল না। সে সামনে থাকা একটা লোহার পাইপ হাতে তুলে নিল এবং ছুঁড়ে মারল। পাইপটা ঘুরতে ঘুরতে গিয়ে একজনের মাথায় লাগলো, মাথা ফেটে মগজ বেরিয়ে এলো। তোদের নিশানাও তোদের বসের মতো জঘন্য। মিরাজ এবার জাহাঙ্গীরের দিকে এগোলো। জাহাঙ্গীর ভয়ে পেছোতে গিয়েও হোঁচট খেয়ে পড়ল। মিরাজ তার কলার ধরে শূন্যে তুলে ফেলল। জাহাঙ্গীরের চোখে তখনও সাক্ষাৎ আজরাইল। মিরাজ ভাই মাফ কইরা দেন, আমি টাকার লোভে। টাকা তো আমিও দিতে পারি জাহাঙ্গীর, কিন্তু জীবনের বিনিময়ে টাকা হয় না। রাকিব তোকে কত দিয়েছে? 5 কোটি। ভাই সাইরা দেন। 5 কোটি? আমার জানের দাম মাত্র 5 কোটি। অপমান করলি জাহাঙ্গীর। মিরাজ জাহাঙ্গীরের মাথাটা ধরে পাশে কাচের জানলায় সজোরে ঠুকে দিল। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে জাহাঙ্গীরের গলার ভেতরে ঢুকে গেল। জাহাঙ্গীর গোঙাতে গোঙাতে ফ্লোরে লুটিয়ে পড়ল। রাকিব ততক্ষণে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছে। মিরাজ একটা লোহার রড ছুঁড়ে মারল। রডটা রাকিবের পায়ের সামনে গিয়ে গেঁথে গেল। রাকিব ভয়ে দাঁড়িয়ে পড়ল। পালাচ্ছিস কেন রাকিব? খেলা তো কেবল জমে উঠেছে। রাকিব দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। মিরাজ তাকে ধাওয়া করলো না, সে জানে রাকিব এখন কোথায় যাবে। মিরাজ পকেট থেকে রুমাল বের করে হাতের রক্ত মুছল। তার সাদা শার্ট এখন লাল। সে একটা সিগারেট ধরালো, লাশের স্তূপের মাঝে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ল। পালা রাকিব, তুই যেখানেই যাবি আমার ছায়া তোকে তাড়া করবে। রাত 3:30। উত্তরা রাকিবের ব্যক্তিগত ভিলা জলসাঘর। ড্রয়িং রুমের মদের বোতলে ছড়ানো। রিফা ফ্লোরে পড়ে আছে, তার ঠোঁট ফেটে রক্ত পড়ছে, চুলগুলো উস্কো খুস্কো। রাকিব উন্মুক্তর মতন বেল্ট দিয়ে সোফায় বাড়ি মারছে। সে ফ্যাক্টরি থেকে পালিয়ে সোজা এখানে আসছে। ভয়ে এবং রাগে সে কাঁপছে। সব দোষ তোর, তুই অপয়া। তুই আমার জীবনে আসার পর থেকেই আমার সব শেষ হয়ে গেছে। মিরাজ বেঁচে ফিরলো কি করে? তুই নিশ্চয়ই ওকে খবর দিয়েছিস। বল, তুই কি করে ওর সাথে যোগাযোগ রেখেছিলি? আমি কিচ্ছু জানি না রাকিব। আমি তো গত 5 বছর তোমার কাছে বন্দি। আমি খবর দেখবো কিভাবে? আমাকে মেরো না প্লিজ।
মারবো না, আজ তোকে মেরেই ফেলবো। মিরাজ তোকে চায়, তোর লাশ পাবেও। রাকিব বেল্ট উঁচিয়ে রিফার পিঠে আঘাত করলো। রিফা যন্ত্রণায় কুঁকড়ে গেল। সে চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। রাকিব আবার মরতে উদ্যত হলো। আজ তোর এই সুন্দর চেহারা আমি নষ্ট করে দেব, দেখি তখন মিরাজ তোকে কি করে। ঠিক সেই মুহূর্তে ভিলার মেইন গেটে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো। একটা গাড়ি সরাসরি গেট ভেঙে ড্রয়িং রুমে কাচের দেওয়াল চুরমুর করে ভেতরে ঢুকে পড়ল। ধুলো আর কাচের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ল। রাকিব ছিটকে দূরে এগিয়ে পড়ল। ইয়া আল্লাহ! ধুলোর মেঘের ভেতর থেকে মিরাজ বেরিয়ে এলো। তার সারা গায়ে রক্ত, হাতে একটা লম্বা লোহার রড। তার চোখ দিয়ে যেন আগুনের ঝর্ণা। তাকে দেখে মনে হচ্ছে নরক থেকে উঠে আসা কোনো দানব। মিরাজ, তুই এখানে? বলেছিলাম না আমার ছায়া তোকে ছাড়বে না। তুই আমার জিনিসে হাত দিয়েছিস রাকিব। পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। রাকিব কোমরের পিস্তল বের করে। কাছে আসবি না, মেরে ফেলবো। রাকিব পিস্তল তাক করলো, কিন্তু তার হাত কাঁপছে। মিরাজ কোনো কথা না বলে সোজা তার দিকে হেঁটে গেল। রাকিব গুলি করলো, কিন্তু গুলি মিরাজের কাঁধের পাশ দিয়ে চলে গেল। মিরাজ চোখের পলকে রাকিবের সামনে পৌঁছে গেল। সে রাকিবের হাত ধরে কবজিটা উল্টে দিল। পিস্তল নিচে পড়ে গেল। তুই গুলি করাটাও শিখিসনি রাকিব। মিরাজ পিস্তলটা কুড়িয়ে নিল। তারপর রাকিবের ডান পায়ের পাতা লক্ষ্য করে গুলি করলো। আহ মাগো, আমার পা। এটা তোর পালানোর চেষ্টার শাস্তি। মিরাজ একবার রিফার দিকে তাকালো। রিফা ফ্লোরে গুটিসুটি মেরে বসে আছে, ভয়ে কাঁপছে। তার জামা ছিঁড়ে গেছে। রাকিবের অত্যাচার। মিরাজ নিজের রক্তাক্ত কোটটা খুলে রিফার গায়ে ছুঁড়ে দিল। ঢেকে নাও নিজেকে। আমার জিনিস অন্য কেউ দেখুক, সেটা আমি চাই না। মিরাজ, তুমি তুমি আমাকে বাঁচাতে এসেছো? ভুল ভাবছো। আমি বাঁচাতে আসিনি, আমি আমার সম্পত্তি বুঝে নিতে এসেছি। মিরাজ রাকিবের চুলের মুঠি ধরে তার মুখটা রিফার দিকে তুলে ধরল। ভালো করে দেখে নে রাকিব, এই মেয়েটা এখন থেকে মৃত তোর জন্য। ও এখন এমকে গ্রুপের সম্পত্তি। আর তুই তুই এখন একটা পঙ্গু ভিখারি। মিরাজ রাকিবকে টেনে হিঁচড়ে স্টেডিয়াম রুমে নিয়ে গেল। সেখানে টেবিলের উপর কিছু স্ট্যাম্প পেপার রাখা ছিল। মিরাজ রাকিবের বুকে পিস্তল ঠেকালো। সাইন কর। কিসে সাইন করব? এই দলিলে লেখা আছে চৌধুরী গ্রুপের অবশিষ্ট যা কিছু আছে এবং মিস রিফা, সব কিছুর একমাত্র লিগ্যাল গার্ডিয়ান এবং মালিক আমি, মিরাজ খান। সাইন কর, নইলে দ্বিতীয় গুলিটা তোর মাথায় করব। হ্যাঁ, রাফিবকে নিয়ে যা, সব নিয়ে যা, আমাকে শুধু বাঁচতে দে। রাকিব কাঁপতে কাঁপতে সাইন করলো। মিরাজ কাগজটা পকেটে রাখলো। তারপর রাকিবের গালে আলতো করে থাপ্পড় দিল। গুড বাই। এখন এখানে পড়ে পচে মর। তোর বাপের ক্ষমতা থাকলে তোকে বাঁচাবে। মিরাজ ড্রয়িং রুমে ফিরে এলো। রিফা এখনো ফ্লোরে বসে আছে। মিরাজ তাকে পাজাকোল করে তুলে নিল। রিফা বাধা দেওয়ার চেষ্টা করলো। আমাকে নামাও, আমি যাব না তোমার সাথে। তোমরা দুজনেই সমান জানোয়ার। ও আমাকে মারে আর তুমি আমাকে কিনতে চাও। আমি কারোর সাথে থাকতে চাই না। আমাকে বাবার কাছে যেতে দাও। চুপ, একদম চুপ। বাবার কাছে যাবি? যে বাবা তোকে 5 বছর আগে বিক্রি করে দিয়েছিল নিজের চাকরির জন্য? তোর কোনো ঘর নেই রিফা, তোর ঘর এখন আমি। মিরাজ রিফাকে জোর করলো। গাড়ির পেছন সিটে ছুঁড়ে দিল। তারপর নিজেও ভেতরে ঢুকলো। গাড়ি চলতে শুরু করলো। ড্রাইভারের আর লিজার মাঝখানে পার্টিশনের গ্লাস তোলা। পেছনের অংশটুকু এখনো একটা বিচ্ছিন্ন দ্বীপ। গাড়ির ভেতরে মিরাজ রিফার উপর চড়াও হলো। ওর ভেতরে এখন কাজ করছে 5 বছরের জমানো ক্ষোভ, অপমান আর তীব্রতার কামনা। সে রিফাকে ভালোবাসে, কিন্তু তার প্রকাশভঙ্গি এখন হিংস্র। সে রিফার চিবুক ধরে নিজের দিকে ফিরল। যোগ্যতা বিচার করার সময় শেষ রিফা। এখন তুমি আমার কেনা বান্দি। ভার্সিটিতে আমার ইজ্জত নিয়ে খেলেছিলে, এখন আমি তোমার জীবন নিয়ে খেলবো। গত 5 বছর ধরে রাকিবের বিছানায় ছিলে, আজ আমার পালা। দেখি রাকিব তোমাকে কতটা শিখিয়েছে। মিরাজ, বিশ্বাস করো, আমি রাকিবের সাথে কখনো আমাকে ছোঁইনি। আমি পবিত্র। আমাকে নষ্ট করো না মিরাজ। আমি তোমার সেই রিফা।
মিথ্যা বলা বন্ধ করো। 5 বছর একটা লম্পটের সাথে থেকে তুমি সতী আছো এখনো? কাকে বোকা বানাচ্ছ তুমি? আজ আমি প্রমাণ নেব। মিরাজ রিফার কথায় কান দিল না। সে উন্মুক্তের মতন রিফাকে চুমুন করতে শুরু করলো। রিফা তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। মিরাজ তার দুহাত ধরে সিটের সাথে চেপে ধরলো। রিফার কান্না মিরাজের কানে পৌঁছলো না। মিরাজের স্পর্শে রিফা কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু মিরাজ থামলো না। মিরাজ যখন চূড়ান্ত সীমায় পৌঁছালো তখন হঠাৎ সে থেমে গেল। রিফার শরীরের কম্পন আর তার ব্যথার আর্তনাদ মিরাজকে একটা সত্যের মুখোমুখি দাঁড় করালো। মিরাজ সায়েন্সের স্টুডেন্ট। সে যেমন ফিজিক্সে টপ ছিল তেমনি বায়োলজিতেও টপ ছিল। সে শরীরতত্ত্ব বোঝে। সে বুঝতে পারে রিফা মিথ্যা বলেনি। 5 বছর রাকিবের খাঁচায় থাকতেও রিফা নিজেকে অক্ষত রেখেছে। তুমি ভার্জিন? রিফা তখন সিটের এক কোণায় জুবুথুবু হয়ে বসে আছে। তার শরীর কাঁপছে, চোখ দিয়ে অঝোরো পানি পড়ছে। সে নিজের ছেঁড়া জামা দিয়ে শরীরটা ঢাকার চেষ্টা করছে। তার দৃষ্টিতে এখন আর ভয় নেই, তার আছে তীব্র ঘৃণা আর অভিমান। এখন খুশি হলে মিরাজ? তোমার প্রতিশোধ পূর্ণ হলো তো? তুমি ভেবেছিলে আমি পণ্য? আমি 5 বছর ধরে প্রতিটা রাত জেগে কাটিয়েছি। বালিশের নিচে ব্লেড রেখে ঘুমাতাম, যাতে রাকিব আমাকে ছুলে আমি নিজেকে শেষ করে দিতে পারি। কার জন্য জানো? শুধু তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আমি জানতাম তুমি ফিরবে। আমি চেয়েছিলাম যেদিন তুমি ফিরবে সেদিন আমি তোমাকে গর্ব করে বলবো, মিরাজ, ওরা আমার সব কেড়ে নিয়েছে, কিন্তু আমার পবিত্রতা আমি তোমার জন্য আঁকড়ে রেখেছিলাম। কিন্তু আজ তুমি সেটা লুট করে নিলে। রাকিব যা 5 বছর পারেনি, তুমি তা 5 মিনিটে করে ফেললে। তুমি জিতে গেছো মিরাজ, আমি হেরে গেছি। মিরাজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে রিফার দিকে তাকালো। এই প্রথম তার চোখে আগুন নিভে গিয়ে সেখানে এক অদ্ভুত শূন্যতা দেখা দিল। সে যা করেছে তার ফেরানো সম্ভব না। সে শুধু রিফার শরীর পায়নি, সে রিফার বিশ্বাসকেও ভেঙে চুরমুর করে দিয়েছে। রিফা, আমি জানতাম না। আমি ভেবেছিলাম। এখন আর জেনে কি হবে? আমি এখন তোমার কেনা দাসী। তোমার যা ইচ্ছা করতে পারো, মেরে ফেলো, কেটে ফেলো, বা রাস্তায় ফেলে দাও। আমার আর কিছু হারানোর নেই। আমার আত্মা মরে গেছে মিরাজ। মিরাজ রিফাকে স্পর্শ করতে গেল, কিন্তু রিফা ঘৃণায় শরীর সরিয়ে নিল। মিরাজ হাত গুটিয়ে নিল। সে জানলার বাইরে তাকালো। বৃষ্টির বেগ বাড়ছে। মিরাজের মনে হলো বাইরের ঝড়ের চেয়েও তার বুকের ভেতরের ঝড় অনেক বেশি প্রলয়হংকারী। সে প্রতিশোধ নিতে এসে নিজেই অপরাধী হয়ে গেল। মনে মনে বলে, আমি কি করলাম? আমি তোকে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে কেন এত ছোট মনে হচ্ছে? এই ভুলের প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব? গাড়ি অন্ধকারে ছুটে চলল। ভেতরে 2জন মানুষ। একজন শরীর হারিয়ে নিঃস্ব, আরেকজন সব জিতেও আজ সবচেয়ে বড় পরাজিত। পরের দিন সকাল 9টা, MK টাওয়ারের পেন্ট হাউসে 60 তলা। গুলশান বিশাল কাচের জানলার উপরে ঝকঝক রোদ, কিন্তু ঘরের ভেতরটা হিমশীতল। জানলার বাইরে তুলার মতন মেঘ ভাসছে। নিচে ঢাকা শহর যেন খেলনা নাগরিক। রিফার ঘুম ভেঙেছে। সে চোখ মিলে তাকালো। মকমলের মতো নরম বিছানা, মাথার ওপর বিশাল ঝাড়বাতি। সে উঠতে চাইল, কিন্তু পায়ের টান লাগলো। সে চাদর সরিয়ে দেখলো তার ডান পায়ে একটা সরু কিন্তু অত্যন্ত মজবুত সোনার শিকল পরানো, যা খাটের পায়ের সাথে যুক্ত। রিফা ভয়ে কুঁকড়ে গেল। তার স্মৃতিগুলো গাড়ির ভেতরে সেই পৈশাচিকতা তার মনে পড়ে গেল। সে নিজের দিকে তাকালো। তার পরনে এখন একটা দামি সিল্কের নাইট গ্রাউন। দরজা খোলার শব্দ হলো। রিফা চাদরটা বুকের কাছে টেনে ধরলো। মিরাজ ভেতরে ঢুকলো। তার পরনে সাদা ক্যাজুয়াল শার্ট আর ট্রাউজার, হাতে একটা ট্রে, তাতে কফি আর ব্রেকফাস্ট। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন গত রাতে কিছুই হয়নি। শুভ সকাল প্রিন্সেস। ঘুম কেমন হলো? নতুন বিছানা, নতুন মালিক, মানিয়ে নিতে একটু কষ্ট হবে জানি, তবে অভ্যেস হয়ে যাবে। আমাকে শিকল পরিয়ে রেখেছো কেন? আমি কি পশু?
আমাকে ছেড়ে দাও মিরাজ, আমি আর নিতে পারছি না এসব। পশুদের শিকল পড়াতে হয় না রিফা, পশুরা এমনিতেই বশ মানে। কিন্তু তুমি তো মানুষ, আর মানুষের স্বভাব হলো পালানো। বিশেষ করে তুমি 5 বছর আগে যেমন পালিয়েছিলে রাকিবের হাত ধরে, কাল রাতেও হয়তো পালাতে চাইতে। তাই এই ব্যবস্থা। এটা 24 ক্যারেট গোল্ড প্লেটেড চেইন, তোমার মানের সাথে মানানসই। তুমি একটা সাইকোপ্যাথ মিরাজ। কাল রাতে তুমি যা করেছো গাড়িতে, ছি, তুমি নিজেকে মানুষ বলো কি করে? মিরাজ ট্রেটা সাইড টেবিলে রাখলো, তারপর ধীর পায়ে বিছানার কাছে এসে বসলো। রিফা পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মিরাজ তাও পায়ের শিকলটা ধরে এক হ্যাচকা টানে তার কাছে আনলো। কাল রাতের কথা মনে করিও না রিফা, রাতটা ছিল উদযাপনের। আমি আমার জয় উদযাপন করেছি, আর তুমি তো অভিনেত্রী। কাল রাতে তুমি ভালো অভিনয় করেছ। ওই কান্না, ওই বাধা দেওয়া, অস্কার পাওয়া উচিত তোমার। অভিনয়? আমার সতীত্ব, আমার পবিত্রতা তোমার কাছে অভিনয় মনে হলো? আমি 5 বছর নিজেকে আঁকলে রেখেছিলাম মিরাজ, শুধু তোমার জন্য, আর তুমি সেটা বিশ্বাস করলে না। প্লিজ রিফা, মেডিকেল সায়েন্স এখন অনেক এগিয়ে গেছে। আইম্যানোপ্লাস্টি বা সতীত্ব পুনঃস্থাপন সার্জারিতে এখন ঢাকার অলিগলিতেও হয়। রাকিবের মতো লোকের সাথে 5 বছর থেকে তুমি পবিত্র ছিলে। এই গল্পটা কোনো সিনেমার স্ক্রিপ্টে লেখো, বাস্তবে আমার কাছে বেচো না। আমি ব্যবসায়ী, আমি আসল আর নকলের তফাৎ বুঝি। তুমি আমাকে এতটাও বিশ্বাস করো? আমার চোখের দিকে তাকাও মিরাজ, আমি কি মিথ্যে বলছি? চোখ? তোমার ওই মায়াবী চোখ দুটোই তো আমাকে ডুবিয়েছিল। ওগুলো এখন আমার কাছে বিষাক্ত। শোনো, এখন চুপচাপ ব্রেকফাস্ট করো। আমি চাই না আমার দামি সম্পত্তি না খেয়ে শুকিয়ে মরে যাক। আমি খাবো না। তোমার দেওয়া খাবার খাওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো। তুমি এত টাকা কোথায় পেলে মিরাজ? এই পেন্ট হাউস, এই বিলাসিতা, তুমি কি কোনো মাফিয়া নাকি ড্রাগ ডিলার? সৎ পথে 5 বছরে কেউ এত টাকার মালিক হতে পারে না। সৎ পথ? পৃথিবীতে সৎ বলে কিছু নেই রিফা, আছে শুধু জয়ী আর বিজিত। টাকা কামাতে গেলে রক্ত মাখতে হয়। গত 5 বছরে আমি যা করেছি, যেসব পথ মারিয়ে এসেছি, তা শুনলে তোমার ওই দুর্বল হার্ট বন্ধ হয়ে যাবে। চুপচাপ খাও। মিরাজ এক টুকরো টোস্ট রিফার মুখের সামনে ধরল। রিফা মুখ ঘুরিয়ে নিল। মিরাজ রিফার চোয়াল শক্ত করে ধরল, তার আঙুলে চাপে রিফার গাল লাল হয়ে গেল। আমি যখন বলবো খেতে তখন খাবে, আমি যখন বলবো হাসতে তখন হাসবে। মনে আছে 5 বছর আগে রাকিব তোমাকে হাসতে বলেছিল, তুমি হেসেছিলে। আজ আমি খাওয়াচ্ছি, খাবে না কেন? আমার জোর কি রাকিবের চেয়ে কম মনে হচ্ছে? উহ মিরাজ, লাগছে। লাগো, ব্যথা পেলেই মনে থাকবে তুমি কার অধীনে আছো। মিরাজ জোর করে রিফার মুখে খাবার ঢুকিয়ে দিল। রিফা কাঁদতে কাঁদতে খাবার চিবালো। মিরাজ টিস্যু দিয়ে যত্ন করে রিফার ঠোঁট মুছে দিল, যেন সে কোনো ছোট বাচ্চাকে খাওয়াচ্ছে। এই আদরটুকু এখন রিফার কাছে নির্যাতনের মতন মনেই হচ্ছে। গুড গার্ল, আমি এখন স্টাডিতে যাচ্ছি, পালানোর চেষ্টা করো না। এই রুমের গ্লাস বুলেট প্রুফ এবং সাউন্ড প্রুফ। নিচে তাকালে দেখবে পৃথিবীটা কত ছোট। লাভ দিলে হারও খুঁজে পাওয়া যাবে না। মিরাজ শীষ দিতে দিতে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে লক করে দিল। রিফা জানলার কাচের উপর হাত রাখল। নিচে গুলশানের ব্যস্ত রাস্তা, হাজার হাজার মানুষ, কিন্তু সে আজ আকাশের উপর এক নিঃসঙ্গ কয়েদি। মিরাজ সোজা তার পেন্ট হাউসের গোপন সিক্রেট চেম্বারে চলে আসে। ঘরটা অন্ধকার, শুধু বিশাল সব মনিটরে নীল আলোয় ঘরটা আলোকিত। সার্ভারের গুঞ্জন শোনা যাচ্ছে। মিরাজ একটা বিশাল মনিটরের সামনে বসে আছে। স্ক্রিনে কোনো মানুষের মুখ নেই, শুধু একটা ভয়েস ওভার ওঠানামা করছে। যান্ত্রিক এবং বিকৃত
কণ্ঠস্বর ভেসে আসছে স্পিকার দিয়ে। মিরাজ, তুমি ফোকাস হারাচ্ছ। আমি তোমাকে বলছিলাম চৌধুরী গ্রুপের প্রপার্টি দখল করতে, কিন্তু তুমি ব্যক্তিগত আক্রোশকে বেশি গুরুত্ব দিচ্ছ। মেয়েটাকে নিয়ে আসাটা তোমার প্ল্যানের অংশ ছিল না। মাস্টার, আমার প্ল্যান আমি ঠিক করি। আমি আপনাকে কথা দিয়েছিলাম এমকে গ্রুপকে বাংলাদেশের শীর্ষে নিয়ে যাব। আমি তা করেছি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে নাক গলাবেন না। রিফা আমার ট্রফি। ওকে কষ্ট দেওয়া, ওকে তিলে তিলে মারা আমার মিশনের অংশ। আবেগ তোমাকে দুর্বল করে দিচ্ছে মিরাজ। তুমি ভুলে যাচ্ছ তুমি কে। তুমি ফিনিক্সের মতো পিছুটান থাকতে নেই। মেয়েটা তোমার দুর্বলতা হয়ে দাঁড়ালে শত্রুরা ওকেই টার্গেট করবে। আমার কোনো দুর্বলতা নেই মাস্টার। রিফাকে আমি ঘৃণা করি। আর শত্রুর কথা বলছেন? এই শহরে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কার আছে এখন? অতি আত্মবিশ্বাস ভালো না। আমার সোর্স বলছে ব্ল্যাক কোবরা গ্যাং জেনে গেছে তুমি ঢাকায় আছো। ওরা তোমার উপর নজর রাখছে। চৌধুরী রাকিবের সাথে ওদের একটু পুরনো ডিল ছিল অস্ত্র চালানের। তুমি রাকিবকে সরিয়ে দিয়েছো, তাই ওরা এখন ক্ষিপ্ত। ব্ল্যাক কোবরা? ওই ছিচকে সাপগুলো? ওদের বীজ দাঁত ভাঙতে আমার সময় লাগবে না মাস্টার। আমি ছাই থেকেই উঠে এসেছি মাস্টার। আমাকে আগুনের ভয় দেখিয়ে লাভ নেই। লাইনটা কাটছি। মিরাজ সংযোগ বিচ্ছিন্ন করে দিল। সে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। ব্ল্যাক কোবরার গ্যাং আন্তর্জাতিক মাফিয়া চক্র। এরা অত্যন্ত নৃশংস। মিরাজ জানে লড়াইটা সহজ হবে না। সে ড্রয়ার খুলে তার প্রিয় গোল্ডেন ডেজার্ট ইগল পিস্তলটা বের করে লোড চেক করলো। আসুক ওরা। রিফার জন্য কেনা এই খাঁচাটা আজ হয়তো রণক্ষেত্র হবে। সন্ধ্যা 7টার দিকে রুফটপ ইনফিনিটি সুইমিং পুল, পেইন্ট হাউসের ছাদে, আকাশের গায়ে রক্তিম আভা। সূর্য ঢুকছে। পুলের নীল পানি বাতাসের দোলায় কাঁপছে। পুলের পাশে রিফা বসে আছে। তার পায়ে শিকলটা এখন খোলা, কিন্তু দুজন সশস্ত্র নারী বডিগার্ড তার পেছনে দাঁড়িয়ে আছে। মিরাজ পুলে সাঁতার কাটছে। সে একটার পর একটা ল্যাব দিয়েই যাচ্ছে। তার পেশিবহুল শরীরের পানির নিচে হাঙরের মতন ক্ষিপ্ত। রিফার হাতে তার পুরনো মোবাইল ফোনটা দেওয়া হয়েছে, যেটা মিরাজ ফ্যাক্টরি থেকে উদ্ধার করেছিল। মিরাজ ফোনটা তাকে দিয়েছে এটা দেখার জন্য যে সে কার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। রিফা ফোনটা অন করলো। গ্যালারিতে একটা ফোল্ডার ছিল, যেটা সে 5 বছর ধরে লুকিয়ে রেখেছে এভিডেন্স নামে। সে ভিডিওটা ওপেন করলো। ভিডিওতে দেখা যাচ্ছে 5 বছর আগে সেই রাত। রাকিব রিফার বাবাকে মাথায় বন্দুক ঠেকিয়ে জিম্মি করে রেখেছে। ভিডিওতে রাকিবের কণ্ঠ শোনা যায়। হাস রিফা, যদি মিরাজকে অপমান না করিস তবে তোর বাপের খুলি উড়িয়ে দেব। বল মিরাজকে তুই ঘৃণা করিস। রিফা ভিডিওটা দেখে কান্নায় ভেঙে পড়ল। এই প্রমাণটা সে রাকিবের ভয়ে কাউকেই দেখাতে পারেনি। আজ মিরাজকে এটা দেখাতে ইচ্ছা করছে। সে দৌড়ে পুলের কিনারায় গেল। মিরাজ শোনো প্লিজ, একবার এদিকে তাকাও। পুলের কিনারায় এলো। পানি থেকে উঠে এলো সে। তার শরীর বেয়ে পানি ঝরছে। সে রিফার দিকে এগিয়ে এলো। কি হলো? আবার কান্না? এখন কি চাও? বাবার সাথে কথা বলতে চাও, নাকি রাকিবের কবরে ফুল দিতে চাও? না মিরাজ, দেখো এই ভিডিওটা দেখো। আমি মিথ্যে বলিনি। সেদিন ওরা বাবাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই আমি বাধ্য হয়ে। রিফা ফোনটা বাড়িয়ে দিল, কিন্তু মিরাজ ফোনের দিকে তাকালো না। সে এক ঝাটকায় ফোনটা রিফার হাত থেকে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। ফোনটা দেওয়ালে লেগে ভেঙে চুরমার হয়ে গেল। না, তুমি কি করলে? ওটাই আমার একমাত্র প্রমাণ ছিল। প্রমাণ? কিসের প্রমাণ? তুমি যে নির্দোষ তার প্রমাণ? নাকি তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? তুমি ভাবছো একটা ভিডিও বা কয়েক ফোঁটা চোখের পানি দিয়ে আমাকে গলিয়ে ফেলবে, তারপর আবার কোনো রাকিবের হাতে আমাকে তুলে দেবে? আমি তোমাকে ভালোবাসতাম মিরাজ, এখনো বাসি। তুমি কেন বুঝতে চাইছো না? ভালোবাসা? এই শব্দটা তোমার মুখে মানায় না। মিরাজ রিফার হাত ধরে
এক টানে তাকে সুইমিং পুলে ফেলে দিল। রিফা সাঁতার জানে না, সে হাবুডুবু খেতে লাগলো। মিরাজ নিজেও পানিতে নামলো। রিফা বাঁচার জন্য মিরাজকে জড়িয়ে ধরলো। মিরাজ তাকে পাজা কোলে করে ধরে পুলের দেওয়ালের সাথে চেপে ধরলো। মিরাজ, মরে যাব, ছাড়ো। মিরাজ রিফার ভেজা শাড়ির ভেতরে হাত লাগিয়ে দিল। রিফা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। না মিরাজ, এভাবে না, প্লিজ বিশ্বাস করো আমাকে। বিশ্বাস শব্দটা আমার ডিকশনারি থেকে মুছে গেছে। তুমি আমাকে ধোঁকা দিয়েছো, এখন আমাকে তৃপ্ত করো, এটাই তোমার কাজ। মিরাজ রিফার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তার আচরণে কোনো প্রেম নেই, আছে শুধু দখলদারিত্ব। রিফা বুঝতে পারল মিরাজ এখন অন্ধ, সে জেদ আর অপমানের দেওয়ালে বন্দী। রিফা কান্না থামিয়ে দিল। সে অসরের মতন দাঁড়িয়েই রইল। মিরাজ যখন তার ঠোঁটে ঠোঁট রাখলো তখন রিফার মনে হলো সে কোনো পাথরের মূর্তিকে চুমু খাচ্ছে। কি হলো, রেসপন্স করছো না কেন? রাকিবকে তোমাকে শেখায়নি কিভাবে মালিককে খুশি করতে হয়? শরীরটা নিতে পারো মিরাজ, কিন্তু মনটা তো 5 বছর আগেই মরে গেছে। একটা লাশের কাছ থেকে তুমি রেসপন্স আশা করো কিভাবে? মিরাজ থমকে গেল। রিফা এই শীতল কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। সে রিফার চোখের দিকে তাকালো। সেখানে কোনো ভয় নেই, কোনো অনুরোধ নেই, আছে এক অতল শূন্যতা। মিরাজ নিজেকে সরিয়ে নিতে চাইল। তুমি আমার পবিত্রতা ছিনিয়ে নিয়েছো, তাতে আমার কিছু যায় আসে না। আমি কিছু মনে করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি মিরাজ। আমিও চাই তুমি আমাকে উপভোগ করো, তোমার যেভাবে খুশি সেইভাবে আমাকে আদর করো। কিন্তু এসব আমি এই সময়ে চাইনি। আমি চেয়েছিলাম খুশি মনে সব কিছু থেমে যাওয়ার পরে আমরা বিয়ে করব, তারপর। রিফার কথা শেষ হওয়ার আগে হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দ শো করে কিছু একটা বাতাসের বুক চিরে চলে গেল। পুলের পাশে কাচের দেওয়ালে একটা ছোট ফুটো হলো। গ্লাসটা ফেটে মাকড়সার জালের মতন হয়ে গেল। সাইলেন্সার লাগানো স্নাইপার রাইফেলের গুলি এটা। স্নাইপার অ্যাটাক, গেট ডাউন। কি হচ্ছে এসব? কারা গুলি করছে? ব্ল্যাক কোবরা, ওরা এসে গেছে। দৌড়াও রিফা, ভেতরে চলো। মিরাজ রিফাকে ধাক্কা দিয়ে সোফার আড়ালে ফেলে দিল। লিভিং রুমে বিশাল কাচের জানলাগুলো এখনো মৃত্যুর ভাত। বাইরের অন্ধকার থেকে ঝাঁকে ঝাঁকে গুলি আসছে। মিরাজ হামাগুড়ি দিয়ে ড্রয়ারের কাছে গেল, তার গোল্ডেন ডেজার্ট ইগলটা বের করলো। মাথা নিচু করে রাখো, একদম নড়বে না। একটা গুলি জানলা ভেঙে ভেতরে এসে মিরাজের বাম কাঁধে ছুঁয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বের হলো। মিরাজ উফ করে উঠল, কিন্তু থামলো না। সে সোফায় আড়াল থেকে উকি দিয়ে পাল্টা গুলি চালালো। মিরাজ, তোমার কাঁধ থেকে রক্ত পড়ছে। আমার রক্তের চিন্তা করো না, আজ রক্ত গঙ্গা বইবে। মিরাজ রিফার কাছে এলো। তার শার্টে রক্তে ভিজে যাচ্ছে। সে রিফার হাতটা টেনে ধরল। শোনো রিফা, এই দেওয়াল বেশিক্ষণ টিকবে না। সিক্রেট ক্লিপটা কিচেনের পিছনে, পাসওয়ার্ড 1905। এটা দিয়ে সোজা বেসমেন্টে চলে যাও, সেখানে গাড়ি আছে, পালাও। আর তুমি? তোমাকে রেখে আমি যাব না। পাগলামি করো না, আমি ওদের আটকে রাখছি, তুমি পালাও। আমি চাই না আমার চোখের সামনে তুমি মরো। কেন মিরাজ, তুমি তো আমাকে ঘৃণা করো, আমাকে মরতে দিচ্ছ না কেন? কারণ তোকে মারার অধিকার শুধু আমার। অন্য কেউ তোকে ছোবে সেটা আমি হতে দেবো না, যা বলছি। রিফা মিরাজের কাঁধে ক্ষতটা হাত দিয়ে চেপে ধরল। রক্ত তার হাতেও লাগলো। এই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে তাদের দুজনের চোখাচোখি হলো। 1 সেকেন্ডের জন্য মিরাজের চোখ কঠিন বর্মটা সরে গেল। সেখানে ভেসে উঠল 5 বছর আগে সেই ভালোবাসা, সেই হাহাকার। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মিরাজ, মরলে দুজন একসাথেই মরবো। তুই? কথা শেষ করার সময়ও পেল না মিরাজ। বিকট শব্দে পেন্ট হাউসের মেইন ডোর ব্লাস্ট হয়ে উড়ে গেল। ধোয়ার কুণ্ডলি পাকিয়ে ভেতরে ঢুকলো কমান্ডো ড্রেস পরা 10 থেকে 12 জন সশস্ত্র লোক, ব্ল্যাক কোবরার গ্যাং। তাদের হাতে অটোমেটিক সব মেশিন গান। তাদের লিডার বলল, মিস্টার ফিনিক্স, খেলা শেষ, বেরিয়ে এসো।
তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি। মিরাজ রিফাকে নিজের শরীরের পেছনে আড়াল করলো। তার এক হাতে পিস্তল, অন্য হাতে রিফার হাত। তার চোখে আবার সেই খুনের নেশা। রিফা, আমার বেল্টের পিছনে আরেকটা ছোট গান আছে, ওটা বের করো। আজ যদি মরতে হয় তবে রাজার মতো লড়ে মরবো। রিফা কাঁপতে কাঁপতে মিরাজের কোমর থেকে ছোট পিস্তল বের করলো। সে কোনোদিন বন্দুক ধরেনি, কিন্তু আজ ভালোবাসার মানুষের জন্য সে সব পারবে। মিরাজ আর রিফা দুজনেই দুই মেরুর মানুষ, আজ এক বিন্দুতেই দাঁড়িয়ে। সামনে সাক্ষাৎ মৃত্যু। রেডি? রেডি? মিরাজ সোফার আড়াল থেকে লাফ দিয়ে উঠল। মিরাজ এক হাতে রিফার হাত শক্ত করে ধরে আছে, অন্য হাতে গোল্ডেন ডেজার্ট ঈগল। করিডোরের শেষ প্রান্তের থেকে ব্ল্যাক কোবরা গ্যাংয়ের 3 জন কমান্ডো ছুটে আসছে। মিরাজ দেওয়ালে আড়াল থেকে বেরিয়ে পরপর 3টা গুলি চালালো। 1, 2, 3 হেডশট। ওদের হেলমেটগুলো প্লাস্টিকের নাকি? মিরাজ সামনে তাকাও, লিফট বন্ধ। ওরা সিঁড়ি দিয়ে উঠেছে, আমরা আটকা পড়ে গেছি। আটকা পড়া শব্দটা আমার পছন্দ না রিফা। আমি পথ খুঁজি না, পথ তৈরি করি। ছাদের দিকে চলো। মিরাজ রিফাকে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠালো। ছাদের দরজাটা লাথি মেরে খুলে ফেললো। বাইরে তখন ঝকঝকে বাতাস। 60 তলার উপর থেকে ঢাকা শহরকে আজ খুব ছোট মনে হচ্ছে, কিন্তু ছাদের অন্য প্রান্তে দিয়ে আরও কয়েকজন কমান্ডো উঠে আসছে। মিস্টার ফিনিক্স, সারেন্ডার করুন, পালানোর কোনো পথ নেই। পালানোর পথ নেই? আকাশ তো এখনো খোলা। মিরাজ, ওরা ঘিরে ফেলেছে, এখন কি হবে? আমরা কি মরে যাব? মরবো তো একদিন অবশ্যই, কিন্তু আজ না। আর এদের হাতে তো একদমই না। রিভা, আমাকে বিশ্বাস করো। কি করতে চাইছো তুমি? ওই যে পাশের কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখছো, ওটার গায়ে সেফটি নেট লাগানো আছে। দূরত্ব 15 ফুট। তুমি পাগল হয়েছো? 15 ফুট নিচে তাকাও মিরাজ, 60 তলা। পড়লে হাড়গুলো পাওয়া যাবে না। আর এখানে থাকলে ওরা আমাদের ঝাঁঝরা করে দেবে। আমার সাথে মরতে হলে বাঘের কলিজা লাগে রিফা। আছে তোমার সেই কলিজা? একটু আগেই তো বলেছিলে মরলে দুজন একসাথে মরবো। হ্যাঁ বলেছিলাম, আর তার প্রমাণও এখন দিব। চলো। মিরাজ রিফার কোমরে শক্ত করে হাত রাখলো। কমান্ডোরা গুলি চালানো শুরু করলো। বুলেট মিরাজের পায়ের কাছে এসে লাগলো। লাফাও রিফা, এখন। আল্লাহ। মিরাজ আর রিফা ছাদের কার্নিশ থেকে শূন্যে ঝাঁপ দিল। কয়েক সেকেন্ডের জন্য তারা হাওয়ায় ভাসলো, মনে হলো সময় থমকে গেছে। এরপরই তারা আছড়ে পড়ল পাশের বিল্ডিংয়ের সবুজ সেফটি নেটের উপর। আমাকে জড়িয়ে ধরো। মিরাজ নিজেকে নিচে এবং রিফাকে নিজের বুকের উপর রাখল। নেটের উপর পড়ায় প্রচণ্ড গতিতে নেট ছিঁড়ে গেল। তারা দুজনই বাড়ি খেলো বিল্ডিংয়ের কংক্রিটের বিমের সাথে। একটা রড মিরাজের পেটের মাংস ভেদ করেই ঢুকে গেল। উফ। মিরাজ, মিরাজ তুমি ঠিক আছো? ইয়া আল্লাহ, কত রক্ত! আমি ঠিক আছি, শুধু শার্টটা নষ্ট হলো। ওঠো রিফা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ওরা নিচে নামছে। তুমি উঠতে পারছো না? তোমার পিঠ দিয়ে রক্ত পড়ছে। বললাম তো ওঠো, ব্যথা পরে, জীবন আগে। ওই যে সার্ভিস লিফট, ওটা দিয়ে নিচে নামবো, জলদি।